নমস্কার বন্ধুরা। ভারতীয় অস্ত্র যখন কোনো দেশের হাতে আসে তখন প্রতিবেশীদের রক্তচাপ ভয়ানকভাবে বেড়ে যায়। আর ঠিক এই ধরনের ঘটনা এর আগে আর্মেনিয়াতেও দেখা গিয়েছে এবং ফিলিপিন্সেও দেখা গিয়েছে। আর এবার সারা বিশ্ব এই একই ঘটনার সাক্ষী হলো গ্রিসে। ভারতের সাপোর্ট পেয়ে গ্রিসের মনোবল নতুন এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। ভূমধ্যসাগরে এখন গ্রিস ভারতকে সাথে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, যা তুর্কির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। না তো ভারত অফিসিয়ালি তুর্কির বিরুদ্ধে কোনো বয়ান দিয়েছে, না তো ধমকি দিয়েছে। শুধুমাত্র ভারতীয় নেভির আইএনএস ত্রিখণ্ডকে তুর্কির দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। আর এতেই ভয়ে একেবারে চুপসে গেছে তুর্কি। তবে তুর্কির এই ভয় অস্বাভাবিক কিছুই নয়, কারণ আইএনএস ত্রিখণ্ড যেসব অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত তা দেখলে তুর্কি কেন যে কোনো দেশই ভয় পেয়ে যাবে। আর তাই তো তুর্কি এখন কাঁপা কাঁপা গলায় বলছে, ভারত ফিরে যাও। আর ভারতের উত্তরটি হলো ঠিক এরকম যে সামনে পেলে উড়িয়ে দিব। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তুর্কির কপাল পোড়া শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিস ভিজিটের পর থেকে। আসলে অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সামরিক সহযোগিতা করেছিল তুর্কি। তুর্কি ভুলে গেছিল যে যাদের নিজেদের ঘর কাচের তৈরি তাদের অন্যের ঘরে পাথর মারতে নেই। মুসলিম বিশ্বের খলিফা হওয়ার স্বপ্নে বিভোর আর্দোগান ভুলে গেছিল যে লেভেলের শত্রুতা ভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান, সেই একই লেভেলের শত্রুতা তুর্কি এবং গ্রিসের মধ্যে বিদ্যমান। আর আন্তর্জাতিক রাজনীতিতে শত্রুর শত্রু সবসময় বন্ধুই হয়। তাই তো ভারত গ্রিসের সাথে বন্ধুত্ব আরও বেশি মজবুত করার কাজ করে। মোদির গ্রিস যাত্রায় ভারত এবং গ্রিস বন্ধুত্ব মজবুত করার পাশাপাশি একজন অন্যজনের শক্তি হওয়ার প্রতিশ্রুতি দেয়। তাই তো গ্রিস যখনই ভারতকে স্মরণ করেছে, ভারত তখনই নৌসেনার একটি জঙ্গি বেড়াকে পাঠিয়ে দিয়েছে ভূমধ্যসাগরে। এই জঙ্গি বেড়ায় ছিল 2টি ডিস্ট্রয়ার, একটি অয়েল রিফিউলিং শিপ এবং করভেট। আর এই গ্রুপটিকে লিড করছিল গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট আইএনএস ত্রিখণ্ড। আইএনএস ত্রিখণ্ডের ফায়ার পাওয়ার সম্পর্কে যদি বলি, তাহলে 8টি ব্রহ্মস মিসাইল, 32টি বারাক 8 এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইল, র্যাপিড ফায়ার গান এবং টর্পেডো, এইসব মারণাস্ত্র দিয়ে সুসজ্জিত এই আইএনএস ত্রিখণ্ড। আর অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ব্রহ্মস মিসাইল এবং ডিফেন্সের ক্ষেত্রে বারাক 8 কোন সক্ষমতার অধিকারী তা আলাদাভাবে বলে বোঝানো লাগবে না। যাই হোক, ভারতীয় নৌসেনার এই জঙ্গি বেড়া এবং গ্রিসের নৌসেনার জঙ্গি বেড়া একসাথে ভূমধ্যসাগরে যুদ্ধের মহড়া চালায়। এই মহড়ায় ভারতীয় নৌসেনা গ্রিসের নৌসেনাকে এটাই শিখিয়েছে যে তুর্কির নৌসেনার বিরুদ্ধে কিভাবে গ্রিসের নৌসেনার রণনীতি তৈরি করবে এবং যুদ্ধ করবে। আর ভারত এবং গ্রিসের এই যৌথ মহড়ায় নিজের ঘরেই কোণঠাসা হয়ে পড়েছে তুর্কি। অথচ কিছুদিন আগ পর্যন্ত এই তুর্কি ভূমধ্যসাগরে তেমনিভাবেই দাদাগিরি করত, ঠিক যেমনভাবে চীন তার দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স সহ আশেপাশের অন্যান্য দুর্বল দেশগুলোর সাথে করে। এর আগে গ্রিসের নৌসেনা তাদের নিজস্ব সমুদ্র সীমানাতেও নিজের মর্জি মতো পেট্রোলিং করতে পারতো না। তুর্কির নৌসেনা গ্রিসের নৌসেনাকে পেট্রোলিং করতে বাধা প্রদান করত এবং অনেক সময় ওয়াটার ক্যাননের ব্যবহার করে গ্রিসের নৌসেনাকে হেনস্থা করত, ক্ষতি করত। তুর্কির হাবভাব দেখে মনে হতো সম্পূর্ণ ভূমধ্যসাগর আর্দোগানের বাপের। কিন্তু ওই যে কথায় আছে না, পাপে ছাড়ে না বাপকেও। ভারতীয় নেভির আইএনএস ত্রিখণ্ড তুর্কির স্পর্শকাতর শিরায় আঘাত করে দিয়েছে। ভারতীয় নেভি যখনই ভূমধ্যসাগরে এন্ট্রি নিয়েছে তখনই তুর্কিতে দুশ্চিন্তার কালো মেঘ ছড়িয়ে পড়ে। প্রথমে তো তুর্কি এই নেভাল এক্সারসাইজের উপর আপত্তি জানায় এবং ভারতকে ধমকির সুরে বলে ভারত যেন তার জাহাজকে ফিরিয়ে নিয়ে যায়। আর এদিক থেকে ভারত খুবই কুল মুডে জবাব দেয়, আমাদের জাহাজ এখন গ্রিসের সমুদ্র সীমানায় রয়েছে, তুর্কির সমুদ্র সীমায় নয়। আর এই এক্সারসাইজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ভারতীয় জাহাজ এক চুলও নড়বে না। ভারতের এই মাপাতলার জবাব শুনে তুর্কি একেবারে চুপসে গেছে। আর বিভিন্ন নিউজ এজেন্সির রিপোর্ট দেখলে বিষয়টি একেবারে কনফার্ম হয়ে যায়। নিউজ রিপোর্ট এটাই বলছে যে যখন থেকে ভারত এবং গ্রিসের মধ্যে এই নেভাল এক্সারসাইজ শুরু হয়েছে তখন থেকেই তুর্কির নেভি একটিবারের মতো উকিঝুঁকি মারতে আসেনি ভূমধ্যসাগরে। আসলে আন্তর্জাতিক নিয়ম এটাই বলে যে যদি দুই দেশের ভেতর ওয়ার এক্সারসাইজ সংগঠিত হয় আর তখন যদি তৃতীয় পক্ষ সেই অঞ্চলে ঢুকে পড়ে তাহলে তাকে স্বাভাবিকভাবেই টার্গেট হিসাবে গণ্য করা হয় এবং ওয়ার এক্সারসাইজ করা পক্ষ তৃতীয় পক্ষের উপর অ্যাটাকও করে দিতে পারে। আর ঠিক এই ভয়ে তুর্কির নৌসেনা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। মোট কথা, ন্যাটো সদস্য হিসাবে তুর্কির যে অহংকার ছিল তা ধীরে ধীরে ধূলিসাৎ হতে চলেছে।
চারদিক থেকে তুর্কিকে ঘেরার জন্য জাল বোনা শুরু করেছে ভারত। শুধু গ্রিস নয়, সাইপ্রাসের সাথেও ভারত সামরিক সহযোগিতা বাড়াতে চলেছে। আর শুধু যে ভারতই তুর্কির প্রতিবেশী শত্রু দেশগুলোকে শক্তিশালী করছে তা নয়, ইসরায়েলও তুর্কিকে টার্গেট করা শুরু করেছে। ইসরায়েল একদিকে গ্রিসকে আয়রন ডোম এয়ার ডিফেন্স দিতে চলেছে, তো অন্যদিকে সাইপ্রাসকে বারাক 8 এয়ার ডিফেন্সের উন্নত সংস্করণ দিয়ে দিয়েছে। তো একদিকে তুর্কির দোরগোড়ায় ভারতীয় নৌসেনার উপস্থিতি, আর অন্যদিকে গ্রিস সাইপ্রাসে ইসরায়েলি অস্ত্রের উপস্থিতি, এই দুই ঘটনাক্রম তুর্কিকে একেবারে ব্যাকফুটে এনে দিয়েছে। তুর্কির এখন মরে বাঁচে অবস্থা। আর তুর্কিকে বিপদে ফেলার যেসব কর্মকাণ্ড ঘটা শুরু হয়েছে, এগুলো সবই প্রাথমিক পর্যায়েই রয়েছে। ভারত গ্রিসের সাথে এবং সাইপ্রাসের সাথে সামরিক সম্পর্ক বাড়ানোর সাথে সাথে এসব দেশকে ভারতীয় অস্ত্রও দিবে। আর একবার যখন ভারতীয় অস্ত্র তুর্কির সীমানায় ডিপ্লয় হয়ে যাবে, তখন আর্দোগানের চেহারাটা দেখার মতো হবে। খলিফা হওয়ার চক্করে আর্দোগান যেভাবে তুর্কির অর্থনীতির 12টা বাজাচ্ছে, তা সত্যি দেখার মতো। একসময় যখন তুর্কির মুদ্রা লিরা ডলারের কাছাকাছি ছিল, সেখানে আজ $1 ইউএসডি নিতে 41 লিরা পে করা লাগে। স্ক্রিনে তুর্কি লিরার গ্রাফ দেখলে বুঝতে পারবেন যে খুব দ্রুত তুর্কি আর্থিকভাবে বরবাদ হতে চলেছে। যাই হোক, ভারতকে শত্রু বানানোর ফল তুর্কি খুব ভয়ানকভাবে দেখতে চলেছে। ভারতীয় অস্ত্র আর্দোগানের মাথা থেকে খলিফা হওয়ার ভূত নামিয়েই দম নেবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।